আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই বাসায় বাবা মার কথা শুনে অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা করছো। কোভিড-19 বিশ্ব মহামারীর জন্য সারা বিশ্বের শিক্ষা কার্যক্রম বন্ধ। বাংলাদেশ সরকার তোমাদের জন্য একটি উপযোগী ও আধুনিক শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে, তা হলো অনলাইন শিক্ষা কার্যক্রম, যার মাধ্যমে তোমরা বাসায় বসে মানসম্মত পাঠ গ্রহণ করতে পারবে। আমি মোহাম্মদ রুস্তম আলী হাওলাদার, সহকারী শিক্ষক বাংলা, আরকেডিয়াস পাইজার বাহিনী উচ্চ বিদ্যালয়, শরৎখোলা বাগেরহাট, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। পাঠটি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত কবিতা দুই বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী করে তাদের পাঠে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে দুই একটি সংখ্যাবাচক শব্দ, একটি নির্দিষ্ট শব্দ। বিঘা আমরা একটা জমির পরিমাণকে বুঝি। 14,400 বর্গ ফুট বা 1334 বর্গমিটার জমিকে এক বিঘা বলা হয়। জমি বলতে আমরা ভূমিকে বুঝি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই কবিতাটি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি বিশ্বকবি বা জাতীয় কবি, বিশ্বকবি বা কবিগুরু নামে পরিচিত। এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার গড়াসাগর ঠাকুর পরিবারে 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার গড়াসাগর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে 7ই মে 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, তিনি অসংখ্য কবিতা, গল্প, গান, উপন্যাস, নাটক, পদাবলী সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর মধ্যে উপন্যাস হচ্ছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, চোখের বাড়ি, তার কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে মানুষই হল কাব্যগ্রন্থ, বলাকা। আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ সোনারপুরী, যে কাব্যগ্রন্থের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছেন, নোবেল পুরস্কার অর্জন করেছেন। সেই কাব্যগ্রন্থটা হল গীতাঞ্জলি। আর আমরা যে কবিতাটি এখন পড়ব, সেই কবিতাটি হলো যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে, সেটা কথা ও কাহিনী। কাহিনীতে অসংখ্য সাহিত্যের বিভিন্ন শাখায়, এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দান। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি। কবিগুরু। আবার তাকে বলা হয় কবি সম্রাট।
রবীন্দ্রনাথ ঠাকুর যে পুরস্কার অর্জন করেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য, গীতাঞ্জলি কাব্য তার লেখা, এটা ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আর এই নোবেল পুরস্কার লাভের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হিসেবে পরিচিতি লাভ করেন এবং বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল সাহিত্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। নোবেল পুরস্কার তোমরা আশা করি দেখতে পাচ্ছ তার জন্ম সাহিত্যকর্ম উপাধি পুরস্কার। মৃত্যু, এই মহান কবি আমাদের ছেড়ে চিরকালের জন্য বিদায় নিয়ে পরপারে চলে যান। খ্রিস্টাব্দে 7 আগস্ট 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে বিচরণ করেননি। আমাদের জন্য সাহিত্য একটা সম্পূর্ণ পরিপূর্ণ সাহিত্য আমাদের জন্য রেখে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে মূল পাঠ কবিতা, আমরা এখন একটু কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো, তারপরে আমরা সেখান থেকে কিছু মূল শব্দ, যারা কিওয়ার্ড বলা হয়, তার কিছু অর্থ জানবো। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা তোমরা আশা করি লক্ষ্য করবে, মনোযোগ দিয়ে শুনবে। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছি উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি কুস্বামী, ভূমির অন্ত নাই। সে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে প্রস্থেয় দিকে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে চুরিয়া পানি, সজ চক্ষে করুণ রক্ষে। গরিবের ভিটে খাই, সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেশিক সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল রাজা কনকাল, রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আশ্বাসে দেখা যাবে। পরের মাস দেরে ভিটে মাটি সেরে, বাহির হইল পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার পথে। এ জগতে হয় সেই বেশি চায়, যার আছে ঘুরি ঘুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে। তাই লিখে দিও নিখিল বিশ্ব 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, লইয়া সাধুর শিষ্য। কত হেরিরাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধারে সাগরে বিজনে নগরে, যখনই যেখানে ভ্রমি। তবু নিশিদিন ঘুরিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়াশনি বীর শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেল। স্তব্ধ অতল দিঘিকাল জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। আমরা এই পর্যন্ত আবৃত্তি করলাম। এরপরে এখান থেকে
কিছু মূল শব্দ তোমাদের জন্য বলে দিচ্ছি, আশা করি তোমরা খেয়াল করবে। তোমরা লক্ষ্য করে দেখো যে মূল শব্দগুলো এখান থেকে এই কবিতায় আমরা কি কি শব্দ পেয়েছি। আমরা এখানে পেয়েছি ভূস্বামী, 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 ভূস্বামী বলতে কি বোঝায় তোমরা বলতে পারো? ভূস্বামী যে অনেক জমির মালিক, অনেক জমির মালিক মানে জমিদার। এর আরেকটা হলো জমিদার, ভূস্বামী। এরপর দিকে, দিকে মানে দৈর্ঘ্যে। ওখানে কবিতায় বলা আছে যে প্রস্থর দিকে সমান হইবে টানা, দিকে, দিকে মানে দৈর্ঘ্যে। পানি, পানির কয়াটা মধ্যন্বয় রশি, মধ্যন্বয় রশি পানি। এক পানি দন্তন্য হলে সেটা আমরা যে পানিটা খাই সেটা সেই পানি, আর এটা এই পানি, পানি মানে হাত, বক্ষে দুনিয়া পানি মানে বুকের কাছে হাত রেখে অনুনয় বিনয় করতেছে পানি। ক্রূর, ক্রূর মানে নিষ্ঠুর। জমিদার এখানে উপরের সাথে নিষ্ঠুর আচরণ করেছে, নিষ্ঠুর আচরণ করেছে, তার জমি ঘর বাড়ি কেড়ে নিয়েছে মিথ্যা দেনার ক্ষতে। ক্ষত, মিথ্যা দেনার ক্ষতে, ক্ষত ঋণ ক্ষত, যে জমিদারের কাছ থেকে ঋণ নিয়েছে এই জন্য তার জমিটা সে কেড়ে নিয়েছে। ঋণ ক্ষত, ঋণ ক্ষত। কাঙাল, মানে নিঃস্ব দরিদ্র, যার সহায় সম্পত্তি কিছুই নেই তাকে বলা হয় কাঙাল। নিঃস্ব দরিদ্র কাঙাল। নিখিল বিশ্ব গোটা দুনিয়া, হেরিলাম দেখলাম ধাম, আর একটা শব্দ আছে ধাম, তীর্থস্থান, যেখানে তীর্থ করার জন্য যায়। হিন্দুরা তীর্থ করার জন্য গয়া যায়, কাশী যায়, মুসলমানরা তীর্থ স্থান তাদের পবিত্র মক্কা মদিনায় যায়, তীর্থস্থান। তীর্থস্থান। এরপরে আছে হেরিলাম দেখলাম, উদর পর্বত পাহাড়, সমীর বাতাস বায়ু, ললাট কপাল, খেলাঘর খেলাঘর, নিশীথ গভীর রাত, নিশীথ স্নেহ হৃদয় জুড়ানো গভীর মমতা, প্রহর 3 ঘন্টা কাল, 3 ঘন্টা, একদিনের 24 ঘন্টা। এর এই 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করা আছে। এই 3 ঘন্টার সময়কে এক প্রহর বলা হয়। প্রহর গোলা শস্য রাখার মারা, মরাই বা আরো, তৃষাদু পিপাসায় বা তৃষ্ণায় কাতর, পৌঁছিত পৌঁছে গেলাম, রবিউ লাভ করলাম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটু খেয়াল করো, কবিতাটি আমি বাকি অংশ আবৃত্তি করছি। দুই দিন পরে দ্বিতীয় প্রহরে পূর্বেশন নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে সারি রত্তলা করে বামে, রাখি হাটখোলা মন্দির গোলা, মন্দির করিপাশে, দিশাপুর শেষে পৌঁছুন এসে আমার বাড়ির কাছে। সে সময় 15-16 বছর দেশ বিদেশে সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়ানোর পর তার বাড়ির কাছে ফিরে এসেছে, তার মাতৃভূমির টানে, নারীর টানে। আমার বাড়ির কাছে ভিক্তি করে সত্যিক তেরে নিরাজ পুরোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি, যে পুরোটা মানে লজ্জাহীন ব্যক্তি,
উপেনের যে জমিটা ছিল তার দরিদ্র মাত্রা সেখানে বসবাস করতো, সপ্তপুরুষ বসবাস করতো, ফুল ফল লাগাতো। কিন্তু ওই জমিদার জমিটা দখল করে যখন বাড়ি করে, সেখানে বাগান করে এখন নতুন বেশ ধারণ করেছে। এই জন্য নীলজ বলছেন উপেন অনেক ক্ষেত থেকে, মনের আক্ষেপ থেকে সে জমিটাকে নীলজ বলছে। নিরাজ পুরোটা মুখী, যখনই যাহা তখনই তাহার, এই কি জন্মনি তুমি? সে কি মনে হবে একদিন যাবে ছিল দরিদ্র মাতা। এখানে একদিন দরিদ্র উপেনের দরিদ্র মাতা এই জমিতে বসবাস করত। আসল ধরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা, আজকল দিতে ঘরে বুলাইতেন হরিষ বিরাজ বেশ, পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে কুচিত কেশ। পাঁচরঙা পাতা, বিভিন্ন রকম রঙিন পাতা বাড়ি গাছ লাগিয়েছে। মেয়েরা যেমন খোপায় মাথায় খোপা বাঁধে, তারপর ওখানে ফুল গুঁজে রাখে, ওই রকম এই রঙিন ফুলগুলোকে মেয়েদের খোপা, পুষ্পে খচিত কেশ, মেয়েদের মাথায় এই সে খচিত কেশের সাথে তুলনা করা হয়েছে। আমি তোর লাগে পাইছি বিভাগে গিরিভরা সুখহীন, তুই সেটা বসি ঘুরে রাখছি হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনখানে রেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণ ওই সিজে তুমি ওই উদাহরণা সুদারাশি, যত হাসো আম যত বড় শ্বাস ফিরে দেবী হয়ে দাসী। এই ছবিটা, এই জমিটাকে উপেন দেবীর সাথে তুলনা করছে যে দেবী তার ইচ্ছে মতো চলবে, তার সে স্বাধীনভাবে থাকবে। আজ সে দাসী হয়ে গেছে জমিদারের কাছে। যেমনি জমিদার তাকে যেভাবে ব্যবহার করে সেভাবে তাকে চলতে হয়, তার হুকুম মতো চলতে হয়। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে সে দেখি ওই জমিটা জমিদার ওটা দখল করে নিয়েছে। তখন উপেনের মন প্রাণ খুব বিষণ্ণ ব্যথায়, বিদীর্ণ হিয়া, হিয়া মানে মন, এখানে বিদীর্ণ হিয়া মানে খুব মন প্রাণ বিষণ্ণ ব্যথায় এদিক ওদিক তাকাচ্ছে তার জমিটার দিকে। প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একই কশিতার দলে নয়ন জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিত স্মরণে বালককালের কথা। যখন বালককাল থেকে উপেন ওই জমিতে বসবাস করতো, উপেনের সপ্তপুরুষ বসবাস করতো, তখন বালককালে বিভিন্ন খেলাধুলা করতো, বসবাস করতো, ফুল ফল শাকসবজি তুলতো, চাষ করতো। এগুলো দেখে তার মনে সেগুলো সে কল্পনা করে, তার মনে খুব ব্যথা বা যন্ত্রণা অনুভব করে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ধারে রাত্রে নাহিক ঘুম, প্রতি ভরে উঠে তাড়াতাড়ি ছুটি আম পুরবার ধুম। সেই সমুদূর স্তব্ধ দুপুর পাঠশালা ভয়ন, ভাবিয়া হায় আর কি কোথাও হায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস বেড়ে গেল শ্বাস, শাখা দুলাইয়া গেছে, দুটি ফাঁকা ফল লোভীয় ভূতাল আমার কুলের কাছে। সেই জমিটা তো জমিদার দখল করে নিয়েছে। তারপরে সেই জমিটাকে যখন বেড়া দিয়ে ঘিরে রেখেছে, সেই বেড়ার পাশে দেয়াল ঘেঁষে উপেনদের লাগানো আম গাছটা রয়েছে। সেই আম গাছটা নিচে ক্লান্ত শ্রান্ত উপেন বসেছে, এসে শাখা দুলাই বসে। দুটি পাকা ফল লোভীয় ভূতাল মনের কুলের ভূতাল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝিয়ে তো পারে আমারে চিনির মাথা, স্নেহের সে টানে বহু সম্মানে বাড়াই ঠেকানো মাথা। হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এসে মাঝি, ঝুটি বাঁধা উড়ে শব্দ সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার কিন্তু তারই বলরাম। যে জমিদার তার সহায় সম্পত্তি যে শেষ সম্বল 2 বিঘা জমি কেড়ে নিয়েছে, উপেন কোনো প্রতিবাদ করেনি। কিন্তু যখন গাছের নিচে এসে উপেন বসে একটু শ্রান্তি ক্লান্তি দূর করার জন্য বসেছে, তখন দুটো আম করেছে। তার দরিদ্র মাতা বা তার মায়ের আশীর্বাদ স্বরূপ, এই ছেলের দান স্বরূপ এই ফল দুটা সে গ্রহণ করেছে। এমন সময় ওই বাগানের মালিক শব্দ সুরে উপেনকে গালাগালি করে ধরে নিয়ে যাচ্ছে জমিদারের কাছে। দুটি ফল তার পরি অধিকার এ তো তারই বলরাম। চিনজনা পরে নিয়ে গেল কাঁধে তুলি লাঠি কাছি, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি কাছি। বাবুসিং হাতে পারিষদ সাথে ধরিতেছিল মাছ, শুনি বিবরণ করিতে তিনি কন মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর বিষয়। যখন বাগানের মালিক জমিদারের কাছে ধরে নিয়ে যায়, তখন জমিদার বলে এই দুটি আম আমি আপনার কাছে ভিক্ষা চাই, আম দুটি আমাকে দিয়ে দিন।
কিন্তু জমিদার তাকে অপমান করে, সাধু বেশে চোর বলে গালাগাল করে, চোর পাকা চোর অতিশয়। আমি শুনি হাসি একই জলে বাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হয়ে আজ আমি আর চোর ঘটে। 2 বিঘা জমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাহিনী কবিতা। কবিতাটি আমি তোমাদের সামনে আবৃত্তি করলাম। যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাহিনী কবিতা, এর মাধ্যমে একটি কাহিনী বা চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে 2টি চরিত্র হয়েছে, একটি জমিদার বা শোষক, শাসনের নামে শোষক শ্রেণী, আর একটা হচ্ছে দরিদ্র শ্রেণী যারা শাসনের নামে শোষণ করে, অন্যের সহায় সম্পত্তি কেড়ে নেয়। ঠিক তারই একটি প্রতিচ্ছবি আমাদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। যে উপেনের সহায় সম্পদ শেষ 2 বিঘা জমি জমিদার কেড়ে নিয়েছেন এবং এই জমি কেড়ে নিয়ে সে ভোগ করতেছে, অথচ উপেন সামান্য 2টো আম সে ভোগ করার অধিকার রাখেনি। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বসবাস করে, তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে বিত্তশালী হয়, তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটি কবি এদের স্বরূপ তুলে ধরছেন। এই কবিতাটির মাধ্যমে কবি আমাদের সামনে 2টা শিক্ষা নিয়ে এসেছেন, যেটা আমাদের 2টা শিক্ষণীয় বিষয় বা পাঠের উদ্দেশ্য। শোষক শ্রেণী নিষ্ঠুর ও গরিবের দুর্দশার সম্পর্কে আমরা জানতে পারবো। এই পাঠটির মাধ্যমে শোষক শ্রেণীর নিষ্ঠুর অত্যাচার এবং গরিবের দুর্দশা সম্পর্কে জানতে পারবো এবং আমরা গরিবদের প্রতি সহায় হব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কোভিড-19 এর যে নির্দেশনাবলী আছে, সরকারি নির্দেশনা, এগুলো মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।